বাংলাদেশ এখনো পর্যন্ত সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছিলেন। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, দেশের মানুষের জন্য ক্ষতিকর, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। কারণ প্রধানত গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করবার ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা পরিচালকবৃন্দ যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে, সেই সরকারের ক্ষমতায় থাকবার পরিপূর্ণ রাজনৈতিক ন্যায্যতা রয়েছে। আমি বলছি রাজনৈতিক ন্যায্যতা এই কারণে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের প্রায় প্রত্যেকের সক্রিয় অনুমোদনের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত আছে। কিন্তু সরকার যখন আমাদেরকে প্রথম থেকে নিজেদেরকে একটা সংস্কারমুখী সরকার হিসেবে নিজেদেরকে নিজেরা ঘোষণা দিয়েছেন এবং আমরাও গণতান্ত্রিক সংস্কারের জন্য সারা দেশের সারা দেশের জনগণ যখন উন্মুখ হয়ে রয়েছে বলে আমরা দেখেছি, সেই সরকার কাছে ব্যাপারে ইতিমধ্যেই আমাদের অনেকের দিক থেকে কিছু হতাশারও তৈরি হয়েছে। যেমন ধরুন, আমরা জানি গণতান্ত্রিক সংস্কারের জন্য অনেকগুলি কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার ইত্যাদি ইত্যাদি, অর্থনীতির সংস্কার, স্বাস্থ্য সংস্কার, মিডিয়া সংস্কারের ব্যাপারেও কমিশন গঠিত হয়েছে। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি এবং বুঝতে পারি এমন কিছু কিছু আইন প্রত্যাহার করবার ব্যাপারে, বাতিল করবার ব্যাপারে এই কমিশন গঠিত হবার বহু পূর্বে সমাজের মধ্যে কতগুলি কনসেনসাস হয়ে রয়েছে। সেইগুলো বাতিল করবার জন্যে কোনো সংস্কারের কমিশনের প্রয়োজন ছিল না। কিংবা ধরুন, এমন কতগুলি কথা এই সরকার আমাদেরকে ক্ষমতায় আসবার পরেই বলেছেন যে কিছু কিছু দেশের সঙ্গে যে অসম চুক্তি হয়েছে আন্তর্জাতিক, সেই চুক্তিগুলি তারা রিভিউ করবেন। সেইগুলো কিভাবে কি রিভিউ করবার কোনো প্রক্রিয়া আমরা এখনো লক্ষ্য করি নাই। কিংবা ধরুন, তারা যে আরও কতগুলি কনফিউশন তৈরি করেছেন, যেমন ধরুন তারা একটা ডিক্লারেশনের কথা বলছেন, জাতীয় ঐক্য সংক্রান্ত কথাটা শুনলে খুব ভালো লাগে। কারণ পৃথিবীতে কোনো দেশ তার সংকটকালে যদি কখনো সংকটের মুখোমুখি পড়ে, একটা জাতীয় ঐক্য ছাড়া সেই সংকট মোকাবেলার কোনো পথ থাকে না। বাংলাদেশে বহু বছর ধরে, প্রায় 53-54 বছর ধরে আমরা বাংলাদেশের সংকটকালে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের একমত হতে দেখি নাই। কিন্তু এইবার যে ঘোষণাটা এসেছিল, আমরা সত্যি সত্যি মিডিয়ার পক্ষ থেকে বলুন, নাগরিকদের পক্ষ থেকে বলুন, ব্যক্তি মানুষ হিসেবে বলুন, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ঐক্যের যে একটা নীতিগত অবস্থান রাজনৈতিক দলগুলি অ্যাগ্রি করেছেন বা সরকারের দিক থেকে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে কমন মিনিমাম যে সমস্ত সংস্কারের কথা তারা আলোচনায় আসবে, সেগুলো গৃহীত হবে। এইটা খুবই ট্রিকি, প্রতারণামূলক একটা প্রতিপাদ্য বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয়? তার কিছু লক্ষণ আমরা চারিদিকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। 5টা দল বা 5টা সংগঠন যদি রাজনৈতিকভাবে পূর্ববর্তী সরকারকে গতিচ্যুত করবার জন্য সংগ্রাম করে থাকে, এই 5টা বা 10টা দলের 5 বা 10 রকমের রাজনীতি আছে। তাদের একজনের যেটা ম্যাক্সিমাম, আর একজনের জন্য তা মিনিমাম। আমরা ইতিমধ্যে আলোচনা শুনতে পাচ্ছি, কেউ কেউ বলছেন তারা আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন, যেমন তারা 16ই ডিসেম্বরের বিজয় দিবস মানেন না, এইটা তার জন্য মিনিমাম। এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন, তারা কি এই মিনিমামে অ্যাগ্রি করবেন? তা নাহলে ঐক্য হবে না। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে নারীর সমান অধিকার নিয়ে যে সমাজের মধ্যে যে দীর্ঘকাল ধরে সংগ্রাম চলছে, সেই ব্যাপারে অনেক রাজনৈতিক সংগঠনের যারা এই জাতীয় কনসেনসাসের প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা অত্যন্ত বিরূপ আচরণ করছেন। অর্থাৎ বাংলাদেশের যেই দেশ তৈরি হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে,
তার যে তৎকালীন স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যদি যে কোনো কনসেনসাসের মধ্যে বটম লাইন না হয় এবং সেই দিনকার যে ঘোষণা সেটাকে প্রতিষ্ঠা এমনকি বিকশিত বা তার অধিকারগুলিকে সম্প্রসারিত করবার জন্য যদি জাতীয় ঐক্য না হয়, সেই ঐক্যের ভিত্তিতে তথাকথিত কমন মিনিমামের ভিত্তিতে যে প্রস্তাব তারা আসবে, সেটা বাংলাদেশের গণতন্ত্রপরায়ণ মানুষকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো পথ থাকবে না। এবং সেই ক্ষেত্রে মানুষ প্রত্যেকে একে একে গিয়ে সবসময় প্রতিবাদ করে না, তার জন্য তার গণমাধ্যমকে মানুষের চিন্তার প্রতিফলক হিসেবে তাকে এগিয়ে আসতে হয়। ফলে আমরা একদিকে যেমন একটা নতুন পরিস্থিতিতে এক ধরনের আশাবাদী হয়ে উঠছি, একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। এই দেশের যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের পাওয়ার করিডোরের মধ্য থেকে যারা অন্যায়ভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেন, যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এবং এই পরিষ্কার না থাকলে সেই সংবাদ মাধ্যম গণতন্ত্র পরায়ণ এবং জনতার পক্ষাবলম্বী সংবাদ মাধ্যম হতে পারে না। আমি বক্তৃতা লম্বা করব না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আজকে যখন সংস্কারের একটা সময় চলছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দর্শন নাই, এমনকি তার কোনো সংস্কার দর্শনও আমাদের চোখে পড়ে না। তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছেন, সেটা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো নিজস্ব কোনো ধারণাকে বেস লাইনকে তৈরি করে তারা অগ্রসর হচ্ছেন না, এটা অত্যন্ত বিপজ্জনক। আমি আজকে আপনাদের মাধ্যমে এখান থেকে বলতে চাই যে বাংলাদেশের যে কোনো সংস্কারের বটম লাইন হবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা। বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে একটা সমতা ভিত্তিক গণতান্ত্রিক যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, বাঙালি অবাঙালি নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলের অধিকার সমুন্নত রাখা, তাকে বিকশিত এবং সম্প্রসারিত করার জন্যে বাংলাদেশ রাষ্ট্রের অগ্রগতি নিষ্পন্ন হওয়ার কথা। ওই বটম লাইন ধরে বাংলাদেশের সমস্ত সংস্কার, মিডিয়া সংস্কার সহ সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে যারা আমাদের সামনে উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা বর্তমান সরকারের সঙ্গে নেগোশিয়েট করছেন, তারা এই কথাটা এই ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক অবশ্যম্ভাবিতা, ঐতিহাসিক অনিবার্যতাকে সামনে রেখে আপনারা যদি এগিয়ে যান, তাহলে বাংলাদেশের মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রেও অনেক দূর আমরা অগ্রসর হতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।